এবার লিখবো আমরা একক আয়তনের সঞ্চিত শক্তি। আচ্ছা, এবার আমরা লিখবো আচ্ছা খেয়াল করো তো, এই যে তারটা ছিল, আচ্ছা তারের আয়তনের সূত্র তোমরা জানো, একটা তারের আয়তন কিভাবে বের করতে হয়। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a আর টোটাল দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে আমি তোমাদেরকে যদি বলি এই তারের আয়তন কত, এই তারের আয়তন কত, আয়তন এই যে শুভ আয়তন v ইকুয়াল টু এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ কি, তাহলে আয়তন সূত্র কি বলো, LA, মানে তারের দৈর্ঘ্যটাকে তুমি যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে গুণ করে দাও তাহলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। কি পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আয়তন। এই তারের সম্পূর্ণ আয়তন কত এটা, কারণ আমি চাই একক আয়তনে কৃত কাজ, আমি কি চাই, এটা হচ্ছে আয়তন, এটা কি আয়তন, আমি চাই একক আয়তনে সঞ্চিত শক্তি বা কৃত কাজ। তাহলে তুমি লেখো ভি আয়তনে সঞ্চিত শক্তি আর কি বিভব শক্তি আর কি কৃত কাজ। ভি আয়তনে বিভব শক্তি সঞ্চিত শক্তি কৃত কাজ সমান কত, ডব্লিউ সমান কত, ডব্লিউ। অতএব আমার কি দরকার বলো, একক আয়তনে আমার কি দরকার, একক আয়তনে সঞ্চিত শক্তি বিভব শক্তি কৃত কাজ কত হবে বলো, ডব্লিউ বাই ভি, ডব্লিউ বাই কত হবে ভি, ডব্লিউ বাই ভি। একক আয়তন সঞ্চিত শক্তি বা কৃত কাজটাকে তোমার ইউ দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, ইউ দ্বারা। তাহলে ইউ সমান তুমি কি লিখতে পারো, ডব্লিউ সমান সূত্রটা কি বলো, হাফ ওয়াই এ। আচ্ছা এটাকে আমি একটু এখানে লিখি, অতএব এই সূত্রটাকে একটু এখানে লিখি, অতএব ডব্লিউ বাই ভি। তাহলে সূত্রটা বলো, হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই কত ক্যাপিটাল এল বাই কত ভি, ভি সমান কত বলা ছিল, ভি সমান কত, হ্যাঁ এল এ, ভি সমান এল এ। তাহলে এই হাফটাকে সামনে নিয়ে আসো একদম, হাফ, তারপর দেখো ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই কত এলটাকে নিচে নামাই দিলে কি হবে বলো, এল স্কোয়ার ইন্টু কত হবে এ, এল স্কোয়ার ইন্টু এ। আচ্ছা এ আর এ কাটা যায়, এ আর এ কি কাটা যায়, তাহলে হাফ ইন্টু, খেয়াল করি বিষয়টা, হাফ ইন্টু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল হোল স্কোয়ার লেখা যায়। দেখো তো লেখা যায় কিনা আবির, লেখা যায়। এখন এটাকে একটু বাংলা দিয়ে একটা সূত্র লেখো, হাফ ইন্টু ওয়াই এর নাম কি মনে আছে, ইয়ং গুণাঙ্ক ইন্টু এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি বিকৃতি, তার মানে বিকৃতি স্কোয়ার। এগুলি এমসিকিউতে লাগবে। এই সূত্রটাকে এভাবে লেখা হয় কি, একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র কি, হাফ ইন্টু ইয়ং গুণাঙ্ক ইন্টু কি বিকৃতি স্কোয়ার ইন্টু কি বিকৃতি স্কোয়ার। অথবা এই সূত্রটাকে আবার তুমি এভাবেও লিখতে পারো, হাফ ইন্টু এই যে ওয়াই এর মান, ওয়াই সমান কত আছিল, বড় বড় ফালানি বাই কি বড় ছোট আলানি, বড় বড় ফালানি, ঠিক আছে নি, আর বড় ছোট আলানি লিখলাম, বড় বড় ফালানি বাই বড় ছোট আলানি, ওয়াই এর মান লিখলাম ইন্টু ওই যে এল স্কোয়ার বাই কত ক্যাপিটাল এল স্কোয়ার। একটু কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসে দেখো তো, ইউ সমান কাটাকাটি করার পরে কি আসে দেখো, হাফ ইন্টু ক্যাপিটাল এল কাটা, স্মল এল কাটা, কি থাকে এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা দেখো তো এটা কার সাথে পরিচিত মনে হচ্ছে না, এফ বাই এ স্মল এল বাই এ কার সাথে মিলে, একটু চিন্তা করে দেখো তো, পড়ছো তোমরা এই সূত্র পড়ছো বলো কত, এফ বাই এ মানে কি বিকৃতি পীড়ন, তাহলে আমরা লিখতে পারি না এফ বাই এ মানে পীড়ন ইন্টু এল বাই স্মল এল মানে কি বিকৃতি, তাহলে আমরা লিখতে পারি না।
এটা কি লিখতে পারি? বিকৃতি। এটাকে লিখতে পারি আমরা বিকৃতি। তাহলে দেখো আমাদের এটাও জানা লাগবে। এই শোনো, কিছু কিছু ক্ষেত্রে তোমার কোন অঙ্কের মধ্যে যদি মনে করো হঠাৎ করে যে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো, ইয়াং গুণাঙ্কের মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? ইয়াং গুণাঙ্ক। তখন তুমি অঙ্কগুলি দ্রুত করতে পারো। ঠিক ইয়াং গুণাঙ্কের মান, তখন তুমি এই সূত্র লিখবা। আবার কিছু কিছু ক্ষেত্রে পীড়ন দেওয়া আছে, বিকৃতি দেওয়া আছে, পীড়ন দেওয়া আছে, তাহলে তুমি এটা লিখে সরাসরি হাফ আয়তন, একক আয়তন সঞ্চিত শক্তির সূত্র কি? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। কোত্থেকে আসছে? ওই যে এখান থেকে আসছে। আমরা বুঝতেছি বিষয়টা। মুছে দেই আমরা সঞ্চিত শক্তি আর বিকৃতি, মুছে দেই। এবার লেখা অসহবল। আচ্ছা, এটা লেখা আপাতত দরকার নাই আমরা। হ্যাঁ, এবার লেখো। আমরা কি শিখছিলাম? দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন। এখন হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন। বিষয়টা বুঝো। আয়তন, মনে করো একটা গোলক। হ্যাঁ, আমরা কি লিখবো এখন? আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতির সংজ্ঞাটা কি হবে? তোমাদের কি বিকৃতির সংজ্ঞা মনে আছে? ওই যে বাইরে থেকে বল প্রয়োগে। এই ছেলে, বিকৃতির সংজ্ঞা কি ছিল বলো? বাইরে থেকে বল প্রয়োগের ফলে, বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন হয়। আগে কি ছিল? দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে এখন কি হবে? বাইরে থেকে বল প্রয়োগের ফলে, বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন হয়, বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন হয়, তাহলে একক আয়তনের, আগে দৈর্ঘ্য ছিল, সংখ্যাটা একই, একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। ওকে, তাহলে আমরা কি লিখলাম? বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন হয়, তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। একক আয়তনের পরিবর্তনকে কি বলে? আয়তন বিকৃতি বলে। তাহলে আয়তন বিকৃতির বিষয়টা হচ্ছে, মনে করো একটা গোলক। হ্যাঁ, এই গোলকটাকে তুমি চারিদিক থেকে চাপ দিছো। হ্যাঁ, সব দিক থেকে তুমি চাপ দিছো। তাহলে গোলকটার আকৃতিটা একটু ছোট হয়ে গেছে। আগে ছিল গোলকটা বড় ছিল, চারিদিক থেকে চাপ দেওয়াতে হ্যাঁ গোলকের আয়তনটা কমে গেছে, স্মল ভি। আগে ছিল এটা ক্যাপিটাল ভি। হ্যাঁ, তাহলে এই জায়গার আয়তন কত হবে? ভিতরের আয়তনটা কত হবে? ক্যাপিটাল ভি মাইনাস কত? স্মল ভি, ভি মাইনাস ভি। ঠিক আছে, তাহলে তুমি বাইরে থেকে সব দিক থেকে তুমি সমান পরিমাণ বল দিয়ে এটাকে চাপ দিছো। চাপ দেওয়াতে কি বস্তুটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, গোলকটা আয়তন ছোট, গোলকটা ছোট হয়ে গেছে। তাহলে তুমি কি লিখছো? বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন হয়। কার পরিবর্তন হয়েছে? আয়তনের পরিবর্তন হয়, তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। তাহলে এটার অরিজিনাল আয়তন কি ছিল? ক্যাপিটাল ভি। এটার অরিজিনাল আয়তন, টোটাল আয়তন, হ্যাঁ এটার অরিজিনাল আয়তন, টোটাল আয়তন কি ছিল?
ক্যাপিটাল ভি ছিল, এই এটা কি ছিল? ক্যাপিটাল ভি ছিল, ঠিক না? এটা ছিল ক্যাপিটাল ভি। তাহলে ভি আয়তনে, আয়তনের পরিবর্তন, তাহলে মৌখিক নিয়ম লেখো, ভি আয়তনে, হ্যাঁ আঁকা, আঁকলে তো বলা, ভি আয়তনে পরিবর্তিত, পরিবর্তিত আয়তন কত? স্মল ভি। এটাকে একটু বড় ভি লিখবা, এটাকে ছোট করে লিখবা। ভি আয়তনে পরিবর্তিত আয়তন স্মল ভি, অতএব একক আয়তনে পরিবর্তিত আয়তন, একক আয়তনে পরিবর্তিত আয়তন কি হবে বলো? স্মল ভি বাই কি? ক্যাপিটাল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে আমরা আয়তন বিকৃতি সমান কি পাইলাম বলো? সূত্রটা কি পাইলাম? তাহলে আয়তন দুটি সমান বোঝা যায়, ছোট করে লিখলাম ওই আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি সমান কি হবে বলো? স্মল বি বাই ক্যাপিটাল বি। এই হাসাহাসি কেন? চুপ থাকো। তাহলে আয়তন বিকৃতি সমান কত? আয়তন বিকৃতি সমান এটা লোক দাও, চুপ থাকো। তাহলে বি আয়তনে পরিবর্তিত আয়তন স্মল বি, একক আয়তনে পরিবর্তিত আয়তন। তাহলে আয়তন বিকৃতির সংজ্ঞা আমরা পেয়ে গেলাম, আয়তন বিকৃতির সংজ্ঞা পেয়ে গেলাম। তাহলে এখন বাকি রইল কি? হ্যাঁ, আয়তন বিকৃতির সূত্র। আচ্ছা, তোমাদের কাছে কঠিন লাগতেছে পড়া? আমার কাছে তো মনে হয় যে সব মোটামুটি একই তো। আবির ঠিক আছে না? আয়তন বিকৃতির পরে না, সৃজনশীল পড়লে তোমার এই ক খ পারতে হবে না। তোমরা তো কখর মধ্যে গুরুত্ব দাও না। অঙ্ক পারে অনেকেই, কিন্তু ক খ পারে না। পরে একটা প্রশ্ন আনসার করতে গেলে ফল যদি তুমি না দিতে পারো, সেটা কোনো মজা রইলো? ফল প্রশ্নটা তো পারতে হবে, ক খ পারতে হবে। এই জন্য আমি ক খর গুরুত্ব বেশি দিতেছি। এবার এই সংজ্ঞাগুলি আমি বই আসেন এগুলি বলতে পারি না যে শিখে ফেলো। প্রত্যেকটা সংজ্ঞা পড়াইতেছি কারণ কি? যাতে তুমি পড়ো। বড় বড় সংজ্ঞা না, তুমি পড়ে দেখো সহজ। বেসিক 3টাতে ক্লাস লাগবে না, আর 2টা, একটা তো গেলই গেছে। তাহলে আমরা এবার কি লিখবো? আয়তন পীড়ন। আগুন দিয়ে দিচ্ছি না? আচ্ছা, অফ করো, অফ করো। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্মের লেকচার 2তে অবস্থান করছি। তো আমরা গতদিন কি পড়িয়েছিলাম? আয়তন বিকৃতি পড়িয়েছিলাম সর্বশেষ, না? তাহলে আজকে আমরা পড়ব আয়তন পীড়ন। তাহলে আয়তন পীড়ন বিষয়টা কি, তাহলে একটু বোঝার ট্রাই করি আমরা। গতদিন ছিল দৈর্ঘ্য পীড়ন, তাহলে গতদিন লিখছিলাম দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধের জন্য। আর আজকে কি লিখছি? দৈর্ঘ্যের স্থলে কি লিখছি? আয়তন বিকৃতি প্রতিরোধের জন্য বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে বিকৃতি বিরোধী যে বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? আয়তন পীড়ন। তাহলে দেখো, এই বস্তুটার টোটাল আয়তন কত? ভি, ক্ষেত্রফল কত? এ। এই বস্তুটাকে তুমি চারদিক থেকে চাপ দিছো, চারদিক থেকে সমানভাবে তুমি প্রেসার দিছো। প্রেসার দেওয়াতে দেখো এটা ছোট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। ছোট হয়ে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এই পরিমাণ আয়তন কমে গেছে। এই পরিমাণ আয়তনটা কি কমে গেছে? এই আয়তনের নামটা কি? স্মল ভি। আয়তনের নাম কি? স্মল ভি। আর এই যে বড় যে গোলকটা রয়ে গেল, এই গোলকের আয়তন কত রইল? তাহলে ক্যাপিটাল ভি মাইনাস কি? স্মল ভি। তাহলে বস্তুটাকে তুমি যখন প্রেসার দিছো, বস্তুটা তো উল্টা দিকে একটা প্রেসার দিছে সে তার অবস্থানটা ঠিক রাখার জন্য। তাহলে একটু খেয়াল করো তো যে বি আয়তনে, হ্যাঁ, ক্যাপিটাল ভি, এই টোটাল আয়তনের মধ্যে তুমি কি পরিমাণ ফোর্স দিছিলা? এক পরিমাণ ফোর্স দিছিলা। অর্থাৎ এটা টোটাল ক্ষেত্রফল কত? এ। এক ক্ষেত্রফলে কি পরিমাণ ফোর্স দিছিলা? এ পরিমাণ। তাহলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফোর্স দিছো? এই কথাটাই বলছে আয়তন বিকৃতি প্রতিরোধের জন্য বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে। কতটুকু ক্ষেত্রফলে? প্রতি একক মানে কি? এক একক। হ্যাঁ, প্রতি একক বুঝো তো বিষয়টা কি? হ্যাঁ, তাহলে কি লিখবা? এ ক্ষেত্রফলে। তাহলে এক ক্ষেত্রফলে
এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? এফ। অতএব কতটুকু ক্ষেত্রফলে? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কি হবে বলো? এফ বাই এ। তাহলে আমরা আয়তন পীড়ন সমান কি লিখবো বলো? আয়তন পীড়ন সমান আমরা লিখব এফ বাই এ। এটার একক কি হবে বলো? নিউটন মিটার ইনভার্স 2, অথবা কি লিখবা? প্যাসকেল। এটার মাত্রা কি হবে? মাত্রা কি ছিল মনে আছে? এম এল ইনভার্স টি ইনভার্স 2। তাহলে আয়তন পীড়ন গেল আমাদের। তাহলে আমাদের কতদিন ছিল? আয়তন বিকৃতি, আর আজকে আমরা শিখলাম কি? আয়তন পীড়ন। আমরা এটা মুছে দিতে পারি। তো সবাই দ্রুত লেখবা, সময় তো কম থাকে। এরপরে হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ক জিনিসটা কি? আমাদের দৈর্ঘ্য গুণাঙ্ক জানা আছে, এই ছেলে কি জানা আছে? দৈর্ঘ্য গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্কের সংজ্ঞাটাও ওইটার মতোই হবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তন পীড়ন, বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের আয়তন তাহলে দেখো আমরা দৈর্ঘ্য গুণাঙ্কের সূত্র আমরা জানি না? তাহলে দৈর্ঘ্য গুণাঙ্কের স্থলে আমরা কি লিখছি আজকে? আয়তন গুণাঙ্ক। সঙ্গে আগের মতোই আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর, গতদিন লিখছিলে কি? দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। আজকে কি লিখছি? আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলে। ঠিক আছে? তাহলে আয়তন গুণাঙ্ক, তাহলে বিষয়টা একটু বুঝো। আয়তন গুণাঙ্ক আয়তন গুণাঙ্ককে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি? আয়তন পীড়ন বাই কি? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়ন সমান কি আছে বলো? আয়তন পীড়ন সমান কি আছে? এফ বাই এ। আয়তন বিকৃতি সমান কি আছে বলো? আয়তন বিকৃতি না, আয়তন বিকৃতি সমান আয়তন বিকৃতি স্মল বি, মনে নাই? স্মল বি বাই কি? ক্যাপিটাল বি। স্মল বি বাই ক্যাপিটাল বি। তাহলে এটা কি দাঁড়াইলো? এফ ক্যাপিটাল ভি। আচ্ছা,
এখানে একটু বিষয়টা বুঝো, এখানে আমরা এই চাপ সমান আয়তনের ক্ষেত্রে, আসলে আয়তন যেমন গ্যাসের আয়তন, গ্যাসের মধ্যে আমরা বল প্রয়োগ করি না, গ্যাসের মধ্যে আমরা কি করি, চাপ প্রয়োগ করি। হ্যাঁ, তরল পদার্থের মধ্যে আমরা কি প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি। তাহলে এই জন্য এখানে আমরা এই F/A-টাকে আমরা চাপ সমান কি জানি, চাপ সমান কি জানি, চাপ P সমান, হ্যাঁ, বল বাই কি এরিয়া না, চাপ সমান কি জানি আমরা, বল বাই এরিয়া। তাহলে F/A সমান আমরা কি লিখতে পারি, P, আর এখানে কি লিখতে পারি, স্মল b বাই কি ক্যাপিটাল V। তাহলে এটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত, রেজাল্টটা শেষ পর্যন্ত কি দাঁড়াইলো দেখো তো, P ক্যাপিটাল V বাই কত, স্মল b। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আয়তন গুণাঙ্কের সূত্র পেয়ে গেলাম আমরা। এখন এটার একক কি হবে বলো, VB, এটার তো সেম একক কাটা যাবে, তাহলে থাকে কি শুধু চাপ থাকে, চাপের একক কি, প্যাসকেল। তাহলে এখানে এটা হবে শুধু প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2। আচ্ছা, তাহলে এটা হবে আমাদের কার সূত্র, আয়তন গুণাঙ্কের সূত্র। কার সূত্র বলো, তাহলে আয়তন গুণাঙ্কের সূত্র আমরা পারবো, পারা যাবে, ঠিক আছে। তো আমরা এটা মুছে দেই, এবার আসো আয়তন প্রসারণে কৃত কাজ। আয়তন পরিবর্তনে কৃত কাজ, পরে কি বিভব শক্তি, সঞ্চিত শক্তি, কি লিখবো আমরা, আয়তন পরিবর্তনে কৃত কাজ, বিভব শক্তি, আর কি সঞ্চিত শক্তি। তাহলে একটা জিনিস একটু বুঝো আগে এখানে, হ্যাঁ, এটা বোঝার জন্য আগে তোমাদেরকে একটু তাপগতিবিদ্যায় যেতে হবে। তাপগতিবিদ্যায় মনে আছে আমরা এরকম একটা ঘটনা ঘটাইছিলাম, মনে করো এখানে একটা পিস্টন ছিল, একটা পিস্টন ছিল না, এই পিস্টনের ভিতর, এই পিস্টনটাকে তুমি চাপ দিয়ে, বিষয়টা একটু বুঝো, এই পিস্টনটাকে তুমি নিচের দিকে চাপ দিয়ে এক পরিমাণ বল দিয়ে তুমি এটাকে এখানে নিয়ে আসছো। তাহলে এটুকু পর্যন্ত নিয়ে আসছো, তুমি পিস্টনটাকে বল প্রয়োগ করে নিচের দিকে নিয়ে আসছো। মনে করে এখান থেকে তাহলে একটা সরণ তৈরি হয়েছে, কি পরিমাণ সরণ হয়েছে, dx পরিমাণ সরণ। কোন দিকে সরণটা হয়েছে, যে দিকে বল প্রয়োগ করছো সরণটাও কি একই দিকে হয়েছে। দেখো বল প্রয়োগ করছো নিচের দিকে, সরণও কি হয়েছে নিচের দিকে। পিস্টনটাকে তুমি চাপ দিয়ে এখানে নিয়ে আসছো। আচ্ছা, তাহলে এই পিস্টনের, এই যে পিস্টনের যে উপরের কভারটা আছে, প্রস্থচ্ছেদটা আছে পিস্টনের, এটার এরিয়াটা হচ্ছে এ। এই পিস্টনের এই উপরের এরিয়াটা কত, এ, বা আমি এটাকে এখানে লিখি, এরিয়াটা কত, এ। তাহলে এখানেও তো এটার এরিয়া এই হবে। ওকে, তাহলে একটু বুঝো বিষয়টা। একটা বস্তুকে তুমি এক পরিমাণ বল দিয়ে dx পরিমাণ সরণ ঘটাইছো, তাহলে বল আর সরণ একই দিকে ঘটছে, বল আর সরণ কি হয়েছে, একই দিকে ঘটছে। তাহলে বল আর সরণ একই দিকে ঘটলে কৃত কাজের সূত্র কি, তাহলে কৃত কাজ, তাহলে কৃত কাজ এখানে তুমি, হ্যাঁ, কি পরিমাণ সরণ ঘটাইছো, অল্প পরিমাণ, কতটুকু সরণ ঘটাইছো, dx পরিমাণ, মানে অল্প পরিমাণ সরণ ঘটাইছো, তাহলে কাজও তো অল্প পরিমাণই হবে। তাহলে আমরা কাজটা ধরে নিলাম কত, dw। তাহলে তুমি কি পরিমাণ বল দিছো, এক পরিমাণ বল দিছো, সরণ কতটুকু হয়েছে, dx পরিমাণ। বল আর সরণ কি একই রেখায় আছে, বল আর সরণ কি একই রেখায় থাকলে fs কি cos 0 না, fs কি cos 0। এখানে s কিন্তু নাই, s কে কাজ করতেছে, s হিসাবে dx কাজ করতেছে। আচ্ছা, তাহলে এরপরে আসো, এই যে f টা তরল পদার্থের উপর আসলে আমরা বল প্রয়োগ করি না, তরল পদার্থের উপর আমরা কি প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি। তাহলে খেয়াল করো তো, f পরিমাণ বল প্রয়োগ করছো কার উপর, হ্যাঁ, f পরিমাণ বল প্রয়োগ করছো এই এরিয়ার উপর।
এরিয়ার উপর। তাহলে আমরা বলতে পারি না এখানে প্রেসার সমান মানে চাপ সমান, চাপ সমান কি বলতে পারি বলো? চাপ সমান কি বলতে পারি? এফ বাই কত এ বল বাই এরিয়া। চাপ সমান কি? তাহলে এখান থেকে অতএব এফ সমান কি লিখতে পারো? এফ সমান কি লিখতে পারো বলো? পি এ। এফ সমান কি লিখতে পারো? পি এ। তাহলে এখানে কি লিখবা তুমি বলো? এফ সমান কি লিখবা? পি এ, তারপর ডিএক্স, তারপর cos 0। cos 0 মানে কি 1 লেখার দরকার আছে? cos 0 লেখার দরকার আছে? নাই। আচ্ছা এরপরে আসো, তুমি মনে করো এরকম একটা এরিয়া জানো, হ্যাঁ, আর এখানকার দৈর্ঘ্যটা তুমি জানো ডিএক্স। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই জায়গাটুকুর আয়তন কত, এই জায়গাটুকুর আয়তন কত, এরিয়াকে তুমি এই দৈর্ঘ্য দিয়ে কি করবা? গুণ করবে না? বেটা কই থাকাস, এরিয়াকে ডিএক্স দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে বলো তো? আয়তন পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলো? আয়তন। তাহলে কতটুকু আয়তন মনে করো? এই আয়তনের নাম দিলাম আমি ডিবি। আয়তনের নাম কি দিলাম? ডিবি। অর্থাৎ এরিয়াকে ডিএক্স দ্বারা গুণ করলে যে এই এরিয়াটাকে এই ডিএক্স দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? আয়তন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আয়তন। আয়তনের নাম কি? পি অফ কত? ডিবি। তাহলে আমরা দেখো শেষ পর্যন্ত পাইলাম কি? ডিডব্লিউ সমান পিডিবি। মনে আছেন সমজাপ প্রক্রিয়াকৃত কাজের সূত্র? মনে আছেন কৃত কাজের সূত্র কি ছিল? ডিডব্লিউ সমান পিডিবি। ডিডব্লিউ সমান কি ছিল? পিডিবি। মনে আছে? এখন ঘটনা হইছে তুমি তো ক্ষুদ্র একটু জায়গার জন্য কৃত কাজ বের করলো, আমি চাই টোটাল কাজের টোটাল দৈর্ঘ্যটার জন্য কৃত কাজ বের করতে চাই। তাহলে টোটাল দৈর্ঘ্যটার জন্য তুমি যদি যখন তুমি এটার কোনো আয়তন ঘটে নাই, হ্যাঁ, আয়তনের কোনো চেঞ্জ হয় নাই, আয়তনের চেঞ্জ হয় নাই, তার মানে স্মল বি সমান কত? 0। হ্যাঁ, এখন আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে আচ্ছা এটা এখানে থাক, এটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা বলো? আমরা ওই জায়গায় এটা বুঝাই। তার মানে আমরা একটা জিনিস এখান থেকে বুঝলাম যে যখন কোনো কিছুর আয়তনের পরিবর্তন হয় তখন কৃতকাজের সূত্র কি? পিডিবি। যখন কোনো কিছুর আয়তনের পরিবর্তন হয় কৃতকাজের সূত্র কি বলো? পিডিবি। তাহলে তাহলে আমরা এটুকু ক্লিয়ার না? হ্যাঁ, আচ্ছা এটা আসলে এই অধ্যায়ের এটা বোঝানোর স্বার্থে আর কি, ওই জিনিসটা বোঝানোর জন্য এটা আমার বোঝানো লাগছে। আমি হঠাৎ করে এখানে এই জিনিসটা লিখবো আর কি, পিডিবিটা লিখবো। আচ্ছা দেখো, আসলে আমি তো এটা পড়াইতেছি না, তাপগতিবিদ্যা তো আর আমি পড়াইতেছি না। তাহলে আমি কি পড়াইতেছি দেখো তো এখানে। খেয়াল করার বিষয়টা আমরা কি পড়াইতেছিলাম? আমাদের হেডিং লেখা ছিল তো না? তাহলে এই বস্তুটার আয়তন কত ছিল? ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি ছিল। আর এরিয়া কত ছিল? এ। এখন এই বস্তুটার মধ্যে তুমি চারদিক থেকে বল প্রয়োগ করছো, হ্যাঁ, সব দিক থেকে তুমি বল প্রয়োগ করছো। কি পরিমাণ বল প্রয়োগ করছো? এক পরিমাণ বল প্রয়োগ করছো। তাহলে এটা কি ছোট হয়ে গেছে? তাহলে এটার যে আয়তনটা কমে গেছে, এই আয়তনটার নাম হচ্ছে স্মল ভি। যতটুকু কমে গেছে তার নাম কি? স্মল ভি। স্মল ভি পরিমাণ কমে গেছে। তাহলে তুমি এক পরিমাণ বল দিছিলা, তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে আয়তনের পরিবর্তন হলে কৃতকাজের সূত্র কি? পিডিবি। আগে না শিখাইলাম? এখানেও তো আয়তন ছিল ক্যাপিটাল, বড় আয়তন ছিল, ছোট আয়তন হয়ে গেছে। তাহলে কি আয়তনের পরিবর্তন হয়েছে? আয়তনের পরিবর্তন হলে কৃতকাজের সূত্র কি বলো? পিডিবি, ইন্টিগ্রেশন অফ। তাহলে এখানে যখন এটার আয়তনটা, যখন তুমি আয়তন পরিবর্তন করো নাই তখন স্মল বি এর মান কত? 0। যখন তুমি আয়তনটাকে পরিবর্তন করে এখানে নিয়ে আসছো তখন স্মল বি সমান কত? ভি। স্মল বি সমান কত? ভি। যখন তুমি এখান থেকে পরিবর্তন করো নাই তখন 0। যখন তুমি এখানে আইসা পড়ছো তখন আয়তনের পরিবর্তনটা কত হয়েছে? ভি। আয়তনের কতটুকু কমলো? আয়তনটা স্মল বি পরিমাণ কমে গেল আয়তনটা। তাহলে আমরা এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করবো এটাকে। তাহলে আয়তন পরিবর্তন কৃত কাজের সূত্রটাকে আমরা কি করব? টোটাল কাজের জন্য ইন্টিগ্রেশন করব। তাহলে ডিডব্লিউ অফ ডিডব্লিউ সমান কত? সীমা কত? 0 টু ভি। তাহলে আয়তন পরিবর্তন কৃত কাজের সূত্র কি বলো? পি পরে কত? ডিবি। পি ডিবি। এখানেও তো আয়তনের পরিবর্তন হয়েছে, আসছিল বড় ছোট হয়ে গেছে। তাহলে আয়তন পরিবর্তন কৃত কাজের সূত্র কি? পি ডিবি। তাহলে আসো, এই পি এর মান আমাদের জানা আছে। পি এর মান কোথায় আছে বলো তো? ওই যে বি সমান কি পাইছিল? আয়তন গুণাঙ্ক বি সমান কি পাইছিল বলো? পি ভি বাই কত ছিল? স্মল বি। পি ভি বাই স্মল বি। তাহলে এখান থেকে পি ক্যাপিটাল ভি সমান কত? ভি স্মল বি। অতএব পি ইকুয়াল টু কি দাঁড়াইলো বলো তো? বি স্মল বি বাই কত? ক্যাপিটাল বি। তাহলে পি এর মানটা বসিয়ে দাও এখানে, পি এর মানটা বসিয়ে দাও।
তাহলে পি এর মান বসে। আচ্ছা এইগুলি যারা বুঝো না, ইন্টিগ্রেশন যারা কিছুই বুঝো না, দেখো খালি খালি সূত্রটা মনে রাখবা পরে। তাহলে পি এর মান কি হবে বলো? পি স্মল বি বাই কত? ক্যাপিটাল ভি। আর রইল কি সাথে? ডি ভি। এটা কিন্তু স্মল বি, এটা কিন্তু স্মল বি। ওকে, তাহলে আমরা বুঝতেছি বিষয়টা। বি হচ্ছে বিটা কি? আয়তন গুণাঙ্ক। আর এই ক্যাপিটাল ভিটা কি? টোটাল আয়তন। তাহলে এই দুটাকে বাইরে নিয়ে আসো, এই দুটাকে বাইরে নিয়ে আসো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ সমান থাকলো কি তোমার হাতে? বি বাই ক্যাপিটাল ভি, সীমা কত? 0 টু স্মল ভি, আর ভি টু স্মল ভি টু, এটা স্মল ভি টু ইন্টু ডি ভি। কালকে আমরা ইন্টিগ্রেশন শিখেছিলাম, মনে আছে? তাহলে ডি ডব্লিউ কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? ডব্লিউ হয়। ডি ডব্লিউ ইন্টিগ্রেশন করলে কি হবে? ডব্লিউ। আর ভি কে করলে কি হবে বলো? ক্যাপিটাল ভি। আর এটা কত হয়ে যাবে? স্মল ভি স্কোয়ার বাই কত? 2। সীমা কত আছে? 0 টু স্মল ভি। হাফটাকে একদম বাইরে নিয়ে আসো। ডব্লিউ সমান হাফ বাহিরে, বি বাই কত? ক্যাপিটাল ভি। ঊর্ধ্ব সীমা বসাইলে তো বি স্কোয়ারই হবে, মাইনাস 0 বসাইলে কত হবে? 0 স্কোয়ারই তো হবে। শেষ পর্যন্ত তোমার হাতে রইল কি? ডব্লিউ সমান হাফ, পরে কত রইল? ভি। তার মানে স্মল, তাহলে এটা কি দাঁড়াইলো বলো তো? রেজাল্টটা কি দাঁড়াইলো? এটা কিন্তু ক্যাপিটাল ভি, হাফ ভি স্মল বি স্কোয়ার বাই ভি। তাহলে আমরা কৃতকাজের সূত্র কি পাইলাম বলো? কৃতকাজের সূত্র কি পাইলাম? কৃতকাজের সূত্র কি পাইলাম? হাফ বি স্মল বি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা গতদিনও তো কি বের করছিলাম? একক আয়তনের সঞ্চিত শক্তি বের করছিলাম না? তাহলে আজকেও আমরা একক আয়তনে সঞ্চিত, ওই যে তোমার আয়তনটা ছিল ভি, আয়তনটা কমে গেছে। তাহলে প্রতি একক আয়তনে কতটুকু সঞ্চিত শক্তি জমা আছে, বা কাজ কত হয়েছে, বিভব শক্তি কত, তিনটা তো একই জিনিস। তাহলে আমরা ওইটা বের করতে চাই। আচ্ছা, এই ইন্টিগ্রেশন যারা বুঝো না তারা খালি শুধু এটা মনে রাখো যে আয়তনের পরিবর্তনে কৃতকাজের সূত্র, এটা মনে রাখো। ঠিক আছে, আমরা মুছে দেই। আয়তনের পরিবর্তনে কৃতকাজের সূত্র। এবার কি? একক আয়তনে কৃতকাজ, এরপরে কি? বিভব শক্তি, সঞ্চিত শক্তি। তাহলে আয়তনে, কালকে এমন আয়নও লিখছিলাম, ভিডিওর মতো দেখছি। একক আয়তনে কৃতকাজ, বিভব শক্তি, আর কি? সঞ্চিত শক্তি। তাহলে এখানে লেখো ক্যাপিটাল ভি আয়তনে, কৃতকাজ, পরে কি? বিভব শক্তি, সঞ্চিত শক্তি কত? ডব্লিউ না? ভি আয়তনে কৃতকাজ, বিভব শক্তি, সঞ্চিত শক্তি কত? ডব্লিউ। অতএব একক আয়তনে, একই তো কথা। সঞ্চিত শক্তি, বিভব শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। তাহলে কত হইল? ডব্লিউ বাই ভি। তাহলে ডব্লিউ বাই ভিটাকে এখানে নিয়ে আসো। অতএব ইউ সমান কত দাঁড়াইলো? ডব্লিউ বাই ভি। এখানে একটু হিসাব করো। ডব্লিউ সমান কি রেডি করা আছে বলো? হাফ, পরে কত? বি স্মল বি স্কোয়ার বাই কত? একটু এটা ক্যাপিটাল আকারে লিখতে হবে। হাফ, পরে কত? পরে কত বলো? বি
স্মল বি স্কোয়ার বাই কি ক্যাপিটাল ভি, আর নিচে কি আছে ক্যাপিটাল ভি। আচ্ছা এটাকে যদি নিচে নামায় দেয় তাহলে ভি এ বি কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি না হাফ পরে হাফ ইন্টু বি ইন্টু কত ভি বাই, এটা স্মল বি, এটা হচ্ছে স্মল বি, ভি বাই ক্যাপিটাল বি হোল স্কোয়ার। পারি না লিখতে এটা? তাহলে এটা কি দাঁড়াইলো বলো তো? হাফ ইন্টু বি কি ছিল আয়তন গুণাঙ্ক ইন্টু কি বিকৃতি স্কোয়ার ইন্টু কি বিকৃতি স্কোয়ার। তাহলে আমরা বাংলা যদি লিখতে চাই লাইনটাকে, বাংলা কি লিখবো বলো? হাফ ইন্টু আয়তন গুণাঙ্ক ইন্টু বিকৃতি স্কোয়ার, এটা লিখবো না? আচ্ছা এরপরে শুনো, এগুলি এমসিকিউর জন্য জানার দরকার আছে। এই সূত্রটাকে আরেকটু ফরম্যাটে লেখা যায়। গতদিন মনে আছেন লাস্টলি সূত্রটাকে আমরা নিয়ে নিছিলাম, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতিতে নিয়ে আসছিলাম না? তাহলে আজকে এই ফরম্যাটে নিয়ে যাও। তাহলে হাফ ইন্টু আবির, হাফ ইন্টু এই বি এর স্থলে বি এর মানটা বলো। হ্যাঁ এফ পি ক্যাপিটাল ভি স্মল ভি ইন্টু এখানে কি আছে স্মল বি স্কোয়ার বাই কত ক্যাপিটাল ভি স্কোয়ার না? তাহলে একটু কাটাকাটি করো। তাহলে হাফ ইন্টু থাকে কি তোমার হাতে পি ইন্টু ভি বাই কত থাকে ক্যাপিটাল ভি। তাহলে হাফ ইন্টু এই হাফ ইন্টু পি এর মান, পি সমান কত এফ বাই এ না? পি সমান কত বলো এফ বাই এ ইন্টু বি বাই এখানে কি আছে স্মল বি, এটা কিন্তু স্মল বি, তাহলে স্মল বি বাই কত ক্যাপিটাল ভি। তাহলে এটাকে কি লিখতে পারি বলো? এটাকে কি লিখতে পারি বলো? হাফ ইন্টু হ্যাঁ পীড়ন ইন্টু কি বিকৃতি ইন্টু বিকৃতি। শেষ পর্যন্ত আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের সূত্রগুলি আরো ক্লিয়ার হবে। যখন অঙ্ক করামো তখন এই সূত্রগুলি তোমাদের একক আয়তনে কৃত কাজ বা বিভব শক্তি সঞ্চিত শক্তি এটারই বাবা এখানে লিখছি, বুঝো না কেন? হ্যাঁ একক আয়তনের মূল সূত্র তো এটারই তো আমি এখানে লিখছি, জায়গা নিবে না দেখে। আমরা বুঝতে পারি তাহলে আমরা কি শিখলাম? আয়তন, হ্যাঁ একক আয়তন সঞ্চিত শক্তি বা কৃত কাজ। আচ্ছা এরপরে আসো এবার আসো এবার লেখো ব্যবর্তন, কৃন্তন, মুচর, বিকৃতি, তিনটা একই জিনিস। কি? ব্যবর্তন, কৃন্তন, মুচর, বিকৃতি। ব্যবর্তন, কৃন্তন, মুচর, বিকৃতি। তাহলে আমি আগে ছবিটা আঁকি, ছবিটা আঁকার পরে তুমি বুঝবা বিষয়টা কি, এই ঘটনাটা কি। ছবিটা আমার লগে একটু তোমার আঁকার চেষ্টা করো। একটা বাজার থেকে ফ্রিজ কিনে আনলে, টিভি কিনে আনলে বাক্স থাকে না, ওটা বাক্সের মতো আঁকলাম আর কি। আচ্ছা তোমার কাছে ওয়াশিং মেশিন মনে হইতেছে এটা? আচ্ছা তো হইছে না, একটু বড় করে আঁকি চিত্রটা।
আচ্ছা এখন ঘটনা বুঝো, আচ্ছা ঘটনা বুঝো, আমার ঘটনা বুঝো। ঝাপসা দেখা যায় এখানে। আচ্ছা এখানে হ্যাঁ এই বাক্সটার উপর তুমি যদি এখানে হাতে এভাবে চাপ দাও তাহলে এটা কি হয়ে যাবে? সামনের দিকে চলে যাবে না? কি হয়ে যাবে বলো তো? এটা সামনের দিকে চলে যাবে। এই কথাটার মানে হচ্ছে এটা তোমার একটু সামনের দিকে চলে যাবে। এটা আছে এখানে, মনে করো এটা একটু বৃদ্ধি পেয়ে সামনের দিকে চলে যাবে। আচ্ছা এই চিত্রটা আঁকতে যদি কষ্ট হয় আমি সহজ করে আর টাইকে দিব। তাহলে খেয়াল করো বিষয়টা। খেয়াল করো এটার মধ্যে তুমি কি করছো? এই যে একটা স্পর্শীয় বল দিছো, এটার মধ্যে কি করছো তুমি? এই বাক্সের উপরে একটা কাগজের বাক্স, এটা টিভি বা ফ্রিজের যে বাক্সটা থাকে এটার উপরে রাইখে তুমি যদি হাতে এইভাবে ধাক্কা দাও তাহলে এটা কি বেঁকে যাবে না? বেঁকে যাবে না? এই প্রান্তটা কমে যাবে আর এই প্রান্তটা কি বেড়ে যাবে না? তাইলে এই যে বিষয়টা বুঝো, এটার নাম হলো থিটা। থিটা পরিমাণ সে সরে গেছে এদিকে, হ্যাঁ এটাকে বলে পার্শ্ব সরণ। তাহলে এই পার্শ্ব সরণ এটা এক্স, আর এই দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব, তল দুইটার মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ আরে বাবা এটার মধ্যে ধাক্কা দিছি, স্পর্শীয় বল দিছি। স্পর্শীয় বল দিলে একটা বাক্সের উপর দিলে কি হয়? টিভির কার্টুন বুঝো না, বা একটা ফ্রিজের যে বড় কাগজ ঢাকনা থাকে, কার্টুন থাকে, এটার উপরে টেবিলের উপরে রাখি, এটার উপরে হাত দিয়ে ধাক্কা দিলে কি হবে? এটা তারা বুঝো না, না ফ্রিজ বেড়া ফ্রিজে তাহলে বুঝো। আচ্ছা তাহলে তুমি এখানে পড়া স্পর্শীয় বল দেওয়াতে সে কতটুকু সরে গেল? এই যে ছিল এখানে তার অবস্থানটা, তাহলে কতটুকু সরে গেছে বলো? কতটুকু সরে গেছে? এক্স পরিমাণ সরে গেছে না? এখানে কতটুকু সরে গেছে? এই যে পার্শ্ব সরণ বলে এটাকে, বা আপেক্ষিক সরণ বলে এটাকে। কি বলে এই সরণটার নাম? কি পার্শ্ব সরণ বা আপেক্ষিক সরণ। তাহলে এবার সংজ্ঞাটা লিখি আমি, এটা সংজ্ঞাটা লিখি। তাহলে একক একক দূরত্বে অবস্থিত। এই এটা যদি কেউ আঁকতে কষ্ট হয় তাহলে আরো সহজ চিত্র আছে। এই যে সহজ চিত্র, একদম সহজ চিত্র। এই যে এইটার স্পর্শীয় বল দিছিল এখানে, এটার মধ্যে তুমি এই স্পর্শীয় বল দিছো, দেওয়াতে এক্স পরিমাণ সরণ হয়েছে। এটা মনে করো এতটুকু বাইরে গেছে, এই যে এখানেও থিটা, এটাও থিটা। যারা এটা পারো না এটা আঁকো। এই যে তুমি ধাক্কা দিছো, তাহলে এই প্রান্তটা ওই যে সামনে চলে গেছে, এই প্রান্তটা কই চলে গেছে? সামনে চলে গেছে। তাহলে এখানে কি পরিমাণ সরণ হয়েছে? এক্স পরিমাণ সরণ হয়েছে। যারা এই চিত্র আঁকতে পারো এটা, ঠিক আছে? তাহলে মধ্যবর্তী দূরত্ব কত ছিল? এইচ। মধ্যবর্তী দূরত্ব ছিল এইচ। তাহলে বলো, তাহলে কি লিখলাম? একক দূরত্বে দেখো এই দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব কত? এইচ। মধ্যবর্তী দূরত্ব কত? এইচ। তাহলে আমি কি লিখছি? একক দূরত্বে অবস্থিত দুটি তলের, একক দূরত্বে অবস্থিত দুটি তলের আপেক্ষিক সরণকে কি বলে? বিবর্তন, পরে কি কৃন্তন, পরে কি মুচর বিকৃতি বলে। তাহলে ঘটনাটা কেন? এটা একটা মুচর খাই গেছে না সামনের দিকে? অথবা আমরা এরকম কাপড় মুচড়াই না, এটা অনেক সময় কোনো কিছু মুচড় দিই না, এরকম একটা ঘটনা ঘটে। তাহলে আমরা দেখো তো মুচর বিকৃতির সূত্রটা কি হবে? এই তল থেকে এই তলের দূরত্ব কত? এইচ। তাহলে এইচ দূরত্বে, এইচ কত? এইচ দূরত্বে কত? এইচ দূরত্বে আপেক্ষিক সরণ কত? আবির এই দূরত্বে আপেক্ষিক সরণ কত? এক্স। অতএব একক দূরত্বে আপেক্ষিক সরণ কি হবে বলো?
এক্স বাই কত হবে এইচ, এক্স বাই এইচ। অতএব আমরা কি লিখতে পারি এখানে, বিবর্তন, পরে কি লিখতে পারি, কৃন্তন, পরে লিখতে পারি মোচর বিকৃতি সমান কত, এক্স বাই এইচ। আচ্ছা তোমরা একটু আরেকটু আমার একটু বলো তো এখানে, এই যে এটা আমার কি লিখতে মন চাইতেছে, এটা যদি এক্স হয়, এই বাহুটা যদি এক্স হয়, তাহলে এটাও তো এক্স, কি বলো, এটাও তো এক্স, তাইলে থিটা কোণের বিপরীতটা কি হবে, লম্ব, আর এটা কি হবে, ভূমি। তাহলে এক্স কি, লম্ব বাই ভূমি, মানে কি আমি ট্যান থিটা লিখতে মন চাইতেছে না, কি মন চাইতেছে বলো তো, এখানে কি লিখতে মন চাইতেছে, ট্যান থিটা লিখতে মন চাইতেছে। এখন এই থিটার মানটা এতই ছোট হবে, এতই ছোট হবে, আমরা নিউটনীয় বলবিদ্যার মধ্যে পড়ছিলাম, থিটার মান যদি খুবই ছোট হয় তাহলে ট্যান থিটা সাইন থিটা সমান কি লিখতে পারি, থিটা লিখতে পারি। আচ্ছা থিটা দিয়ে আসলে আমরা অঙ্ক করবো, আমরা ট্যান থিটা অঙ্ক করবো, হ্যাঁ এটাও লেখা যায়। তাহলে এক্স বাই এস, ট্যান থিটা, থিটা তিনোটা একই জিনিস, তিনোটা কি একই জিনিস। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, বিবর্তন, কীর্তন না কৃন্তন, বিবর্তন, কৃন্তন, মোচর, বিকৃতি। তাহলে একক দূরত্বে অবস্থিত দুটি তলের আপেক্ষিক সরণ কি, তাহলে এই যে সরণটার নাম কি হবে, একটা তলের সাপেক্ষে আরেকটা তলের যে সরণটা ঘটছে এটা নামই তো আপেক্ষিক সরণ, সরণ কে বিবর্তন, কৃন্তন, মোচর, বিকৃতি বলে। তাহলে আমরা সামনে আগাইতে পারি, মুছে দেই, মুছে দেই। তাহলে এটা না আঁকতে পারলে এটা আঁকবা, এটা সহজ আছে। আসো এইবার এখানে, এবার কি লিখবো, পরে কি বিবর্তন, পরে ছিল কৃন্তন, পরে ছিল মোচর। তাহলে কি হওয়া উচিত, বিকৃতির পরে কি আছে, বিকৃতির পরে কি হওয়া উচিত বলো, হ্যাঁ পীড়ন, বলো পীড়ন। তাহলে বিবর্তন কারে যে ফিটা দেই ঠিক নাই, তাহলে তাহলে বিবর্তন বিকৃতি বা কৃন্তন বিকৃতি, বিবর্তন বিকৃতি ঘটাতে, খেয়াল করে বিষয়টা, এই যে বিবর্তন বিকৃতি ঘটাতে আইছিল, এই কিছে বিবর্তন বিকৃতি ঘটাতে, বিবর্তন বিকৃতি ঘটাতে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে, আগে লম্বভাবে বল প্রয়োগ করতাম, আজকে কিন্তু লম্বভাবে বল প্রয়োগ করি নাই, স্পর্শীয় বল, মনে আছে, হাত দিয়ে স্পর্শ করছি, এটাকে স্পর্শ করিয়া, ঠিক আছে। তাহলে বস্তুর উপর বিবর্তন বিকৃতি ঘটাতে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শীয় বল, স্পর্শীয় বল ঘটাতে প্রতি এক ক্ষেত্র, বিবর্তন বিকৃতি ঘটাতে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শীয় বল প্রয়োগ করা হয় তাকে বিবর্তন, কৃন্তন, আরটা কি মোচর, পীড়ন বলে, ঠিক আছে। তাহলে আসো, মনে আসেনি ওই বক্সের উপর আমরা কি পরিমাণ বল দিছিলাম, বক্সের উপরে এটা যদি হয়, তাহলে বিবর্তন, কৃন্তন, মোচর, আচ্ছা ওটা লিখবো না, এক ক্ষেত্রফলে, এক ক্ষেত্রফলে স্পর্শীয় বল কতটুকু, স্পর্শীয় বল কত এফ, এক ক্ষেত্রফলে স্পর্শীয় বল কতটুকু এফ, তাহলে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে স্পর্শীয় বল কত হবে বলো, হ্যাঁ এফ বাই
এ। অতএব কৃন্তন মুচর পরে কি বিবর্তন পীড়ন সমান কি দাঁড়াইলো বলো? এফ বাই এ দাঁড়াইলো। এফ বাই এ। তাহলে আমরা বিবর্তন কৃন্তন মুচর শিখে ফেললাম না? এরপরে বাকি রইল, মুছে দেই। এবার রইল গুণাঙ্ক। কি কি? বিবর্তন পরে কি কৃন্তন পরে কি মুচর, এরপরে কি দৃঢ়তার 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 গুণাঙ্ক। তাহলে বিবর্তন কৃন্তন মুচর আরেকটা কি নাম দিলাম? দৃঢ়তার গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে আগের মতোই স্থিতিস্থাপক সীমার মধ্যে ও কি লিখছি? দৃঢ়তার কি গুণাঙ্ক? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আগের মতোই সংখ্যা বলো। আরো স্থিতিস্থাপক সংখ্যা দুইটা পড়াইছি আগে, দৈর্ঘ্য আয়তন। কও মুখস্থ হয়েছে না এখনো? কও কও। স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর না এখানে দৈর্ঘ্য পীড়ন না, এখানে কি বিবর্তন বিবর্তন পীড়ন আর কি বিবর্তন পীড়ন বিবর্তন বিবর্তন কি পীড়ন ও ও হ্যাঁ বলো বিবর্তন নিলয়টা ঠিক আছে। বিকৃতির অনুপাত একটি একটি ধ্রুব সংখ্যা যা বস্তুর উপাদানের কি নির্দেশ করে বলো? বস্তুর উপাদানের ওই যে চারটার দৃঢ়তার, হ্যাঁ চারটার গুণাঙ্ক নির্দেশ করে। ধ্রুব সংখ্যা যা তাহলে যা বস্তুর উপাদানের বিবর্তন কৃন্তন মুচর দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে কি লিখলাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর বিবর্তন পীড়ন ও বিবর্তন বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা যা বস্তুর উপাদানের বিবর্তন কৃন্তন মুচর পরে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ধ্রুব সংখ্যা যা যা না লিখে কি লিখলে সুন্দর হয়? যাকে বস্তুর উপাদানের গুণাঙ্ক বলে। তাহলে ঠিক আছে। তাহলে এটারও কাজের সূত্র আছে, এটার কাজের সূত্র অঙ্ক এরকম আসতে আমি দেখি নাই তেমন। তাহলে কাজের সূত্র তার গেলাম না এটার। তাহলে আমাদের মোটামুটি তিনটা টপিকের শেষ করছি আমরা। কি কি? দৈর্ঘ্য, আয়তন আর কি কৃন্তন সংক্রান্ত। তিনটারই কি বের করছি? বিকৃতি, পীড়ন, কাজ, একক আয়তনের কাজ। আয়তনের কি? আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন পরিবর্তনের কাজ, একক আয়তনের কাজ। এবার কি বের করলাম? কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন, তারপর কৃন্তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটার কাজ আর একক আয়তনের স্থান বের করি নাই। ঠিক আছে। আচ্ছা, যদি লাগে আমরা পরবর্তীতে দেখবো। ওকে, তো আমরা একটু মুছে দিই। আমাদের আর একটা টপিক রয়েছে খালি শুধু।
সেটা হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত এটা লিখলে আমাদের মোটামুটি আমরা অঙ্ক করতে পারবো। হ্যাঁ ছেলে, ডিস্টার্ব করবো না কেউ। আমাদের এবার হচ্ছে কি পয়সনের অনুপাত। বিজ্ঞানীর নাম কি? পয়সন। তাহলে বিজ্ঞানী পয়সন কি বলছে একটু বুঝো। হ্যাঁ, গুণাঙ্কের সূত্র লিখি নাই? ওহো, তাহলে গুণাঙ্কের সূত্রটা লেখো। তাহলে গুণাঙ্কের সূত্র ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা হয়? কি ব্যবর্তন, পরে কি মুচর, কৃন্তন, পরে হ্যাঁ দৃঢ়তার স্থিতি স্থাপক গুণাঙ্ক। গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা দ্বারা। এই ছেলে, কি হচ্ছে, তুমি হাসো কেন? তাহলে ইটা সমান কি লিখবো বলো? কি লিখবো? কি লিখছিলাম? ব্যবর্তন পীড়ন। ব্যবর্তন পীড়ন। ব্যবর্তন পীড়ন বাই কি? ব্যবর্তন বিকৃতি। তাহলে খেয়াল করো, ব্যবর্তন পীড়ন আর ব্যবর্তন বিকৃতি সমান। ব্যবর্তন পীড়ন সমান কি ছিল বলো? আচ্ছা, ব্যবর্তন পীড়নের কি সূত্র লিখছিলাম? হ্যাঁ, এফ বাই এ লিখছিলাম। ঠিক আছে, এফ বাই এ লিখছিলাম। হ্যাঁ, তাহলে ব্যবর্তন পীড়ন, তাহলে ব্যবর্তন পীড়ন সমান কি লিখবো আমরা? এফ বাই এ। এবার ব্যবর্তন বিকৃতি সমান কত ছিল বলো? হ্যাঁ না, থিটা লিখবে না তো, এক্স বাই এইচ লিখবা, ঠিক না? আচ্ছা, তার মানে তুমি কি লিখতে পারো বলো তো? এফ বাই এ ইন্টু কত? এক্স বাই এইচ। এই এক্স বাই এইচ এর কি লেখা যায় বলো তো? টেন থিটা। কি লেখা যায় বলো? টেন থিটা। আবার কিছু বই এটাও লিখছে এফ বাই এ টেন থিটার জায়গাত কি শুধু থিটা। তাহলে এটাও কি দৃঢ়তার ব্যবর্তন মুচর কৃন্তন দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র এফ বাই। এটা আমরা মেনলি এটা দিয়ে অঙ্ক করব। এটা দিয়ে আমরা অঙ্ক করব। ইটা সমান, এটা সমান এফ বাই এ টেন থিটা দিয়ে অঙ্ক করব। ঠিক আছে, তো আমরা মুছে দেই এটা, না মুছে দেই। পরে কি বাকি রইল? পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত। তাহলে পয়সনের অনুপাত হচ্ছে আগের মতোই স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাহলে আমরা কি লিখব? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। যা যাকে বস্তুর উপাদানের কি বলা হয়? যাকে বস্তুর উপাদানের
পয়সনের অনুপাত বলে। তাহলে পয়সনের অনুপাতের বিষয়টা একটু বুঝো। পয়সনের সূত্রটা একটু বুঝো। একটি তারের আদি দৈর্ঘ্য L এবং ব্যাস D, একটি তারের আদি দৈর্ঘ্য L এবং ব্যাস D হলে F বল, D হলে F বল প্রযুক্ত করে F বল প্রযুক্ত করলে দৈর্ঘ্য স্মল l বৃদ্ধি পায়, দৈর্ঘ্য স্মল l বৃদ্ধি পায় এবং ব্যাস স্মল d মানে হ্রাস পায়, স্মল d হ্রাস পায়। তাহলে পার্শ্ব বিকৃতি, খেয়াল করো তো বিষয়টা, পার্শ্ব বিকৃতিটা কি হবে? পার্শ্ব বিকৃতি ওই যে ডিরেক্ট আমি লিখে ফেলতেছি, পার্শ্ব বিকৃতি টোটাল ব্যাস কত ছিল ডি, ডি এর মধ্যে কতটুকু কমে? স্মল ডি। তাহলে এককে কত কমে? ডি বাই স্মল ডি। এগুলো আর লিখলাম না বারবার। তাহলে এটা কি হবে? ডি বাই ক্যাপিটাল ডি। কোথেকে আনছি বুঝছো? এটা এককের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এককের ক্ষেত্রে। এটা বারবার এটা বুঝতে হবে, বারবার এগুলো লেখার সময় নাই। পরে কি পার্শ্ব বিকৃতির পরে পার্শ্ব বিকৃতির পরে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি কি? স্মল এল বাই কি ক্যাপিটাল এল। কোথেকে আনছি এটা বুঝছো? এককের ক্ষেত্রে এল এর লাগে স্মল এল, এল এটা, ঠিক আছে? তাহলে আমরা বুঝছি তো বিষয়টা না? তাহলে পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সিগমা দ্বারা। তাহলে মুছে দেই, অতএব পয়সনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? সিগমা দ্বারা। পয়সনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা। সংজ্ঞার মধ্যে বিবৃতির মধ্যে কি বলছিলাম? কি বলছিলাম? পার্শ্ব বিকৃতি। কি বাংলা দিয়ে কি বলছিলা বলো? পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি কত হয়েছে দেখো? ডি বাই কত? ক্যাপিটাল ডি। আর দৈর্ঘ্য বিকৃতি কি? স্মল এল বাই কত? ক্যাপিটাল এল। এরপর কি আসছে দেখো, তাহলে উল্টে যাবে। ডি বাই কত? ক্যাপিটাল ডি ইন্টু কত? ক্যাপিটাল এল বাই স্মল এল। থাকলো কি? ডি ক্যাপিটাল এল ক্যাপিটাল ডি স্মল এল। ঠিক আছে? হ্যাঁ, বুঝছো না? ওই যে সিগমা। ঠিক আছে? এটা হচ্ছে কোনো একটা তারের যখন ব্যাস দেওয়া থাকবে। এবার এই সূত্রটাকে অনেক সময় এইভাবে না লিখিয়া কিছু বইয়ে তুমি এইভাবেও লেখা পাইবা। এই যে এই লাইনটার অবলিক, এই লাইনের অবলিক সিগমা সমান এই ছেলে ঘুমাও নাকি? সিগমা সমান ডি। খেয়াল করে বিষয়টা, এটারে তুমি এরকম পাইবা লেখা, হ্যাঁ, ডেল অফ ডি বাই কত? ক্যাপিটাল ডি। এই ডেল ডি দিয়ে কি বোঝায়? ব্যাসের পরিবর্তন। ডেল ডি দিয়ে কি বোঝায়? ব্যাসের পরিবর্তন। ওই যে স্মল ডি মানে কমে যাওয়া ডিটা। আর এখানে কি? ডি স্মল ডি এল বাই কত? ক্যাপিটাল এল। এটাও পাইতে পারো। আর এখানে একটা মাইনাস পাইতে পারো। এই মাইনাস কেন দেয়? মাইনাস দেওয়ার কারণ হচ্ছে
যেন এই সিগমার মানটা পজিটিভ হয়ে যায়। সিগমার মানটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। আর সিগমার একটা মান আছে, এটা কি মুখস্থ করতে হবে, এটা এমসিকিউর মধ্যে থাকবে। সিগমার মান, সিগমার রেঞ্জ। তাহলে মূল সূত্রটা কি? অঙ্ক করার ক্ষেত্রে তুমি মাইনাস দিলেও হবে, মাইনাস না দিয়ে দিলেও অঙ্ক হবে, ঠিক আছে? বেশিরভাগ এটা মাইনাস, কিন্তু অরিজিনাল সূত্রটা যখন তুমি কোথাও পাইবা তখন বুঝতে হবে যে এটা মাইনাস আছে। অঙ্ক করলে একটা মনে করো এই বিষয়টা বুঝছো, একটা তারকে যখন তুমি টেনে লম্বা করবা তাহলে তার লম্বা হবে, লম্বা হওয়াটা পজিটিভ, কিন্তু ব্যাস কমে যাবে। কে কমে যাবে? ব্যাস কমে যাবে। তাহলে ব্যাসটা হয়ে যাবে কি? ব্যাসটা কমে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে একটা পজিটিভ হলে এটা কি হয়? নেগেটিভ হয়। এটা হচ্ছে কোনো একটা বস্তুর সাধারণ ধর্ম। আবার কিছু কিছু বস্তু আছে এটা অস্বাভাবিক ধর্ম একটা আছে, হ্যাঁ? এটা টানলে লম্বা করলে একসাথে হ্যাঁ দুই দিকেই বাড়ে, কমে না, হ্যাঁ দুই দিকেই বাড়ে, এমন কিছু বস্তু আছে। যেমন এটা, যেমন মনে করো এরকম সাইজের একটা বস্তু নিলাম, এই যে এরকম সাইজের একটা বস্তু নিলাম, হ্যাঁ? এটাকে তুমি এইদিকে টানো, এইদিকে বল দেও, ওইদিকে বল দেও, তাহলে দেখো তো, তাহলে দেখো কি হয়। এটা দেখো, টান দিলে এটা কি হয়ে যাবে? হ্যাঁ, টান দিলে লম্বা হয়ে যাবে না? কি বাড়ছে বলো তো? টান দিলে এটা দৈর্ঘ্য বেড়ে গেছে। দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ কি বাড়ে নাই? না, প্রস্থ বাড়ে নাই। আচ্ছা, ভিডিওটা একটু পজ করো, গরম লাগছে প্রচুর। এটা খুলে না দিলে তো। পয়সনের অনুপাত, তাহলে আমাদের পয়সনের অনুপাত সিগমা সমান কি দাঁড়াইলো? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে অনেক সময় অঙ্কের ভিতর তোমার ব্যাসার্ধ দেওয়া থাকবে, হ্যাঁ, ব্যাসার্ধের পরিবর্তন, সেই ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা সেই ক্ষেত্রে পয়সনের অনুপাত সূত্রটা কি হবে দেখো। তাহলে কোন তারের আদি দৈর্ঘ্য L0 এবং আগে ছিল ব্যাস, এখন কি আছে? ব্যাসার্ধ আর, কোন তারের আদি দৈর্ঘ্য L0 এবং ব্যাসার্ধ আর এতে F বল প্রযুক্ত হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল, এবং ব্যাসার্ধ হ্রাস পাবে, এবং ব্যাসার্ধ হ্রাস কত? ডেল আর। ব্যাসার্ধ হ্রাস ডেল আর। এই বিষয়টা একটু বুঝো। এখানে মনে করো এখানে একটা তার ছিল, হ্যাঁ, এতে এফ বল, হ্যাঁ, এতে এফ বল প্রযুক্ত হলে, একটু বুঝো বিষয়টা। একটা মোটা তার নিলাম, ঠিক আছে? এই ছেলে, একটা মোটা তার নিলাম। এখন এই মোটা তারকে তুমি টেনে লম্বা করছো, তাহলে এই তারটাকে তুমি টেনে লম্বা করছো, তাহলে খেয়াল করো তো বিষয়টা কি অবস্থা হয়েছে তারটা টেনে লম্বা করাতে। এটা এইটুকু মতো কি ছিল? তারের আদি দৈর্ঘ্য কি ছিল? এটা L0, এটা ছিল তারের আদি দৈর্ঘ্য L0। বৃদ্ধি, বৃদ্ধি কত? ডেল এল, বৃদ্ধি ডেল এল। এই তারের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত ছিল? আর। ব্যাসার্ধ কত ছিল? আর। তাহলে ব্যাসার্ধ কমে গেল কতটুকু? এই যে এটুকু কমে গেছে। এটুকু কি কমে গেছে? এটার নাম কি দিবা তুমি? ডেল আর। এটা হচ্ছে কমে গেছে, ডেল আর কমে গেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যদি পয়সনের সূত্রটা লিখতে চাও, এই ক্ষেত্রে প্রথমে কি? পার্শ্ব বিকৃতি, পার্শ্ব, তাহলে পার্শ্ব বিকৃতি, থাক থাক থাক, পার্শ্ব বিকৃতি বলো। এই পার্শ্ব বিকৃতি কি হবে বলো? পার্শ্ব বিকৃতি কি হবে বলো? ডেল আর বাই কি? আর।
পার্শ্ব বিকৃতি কত বলো না কেন? ডেল আর বাই আর। তারকে দৈর্ঘ্য বিকৃতি বলো। দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি কি হবে বলো? ডেল এল বাই কত? এল নট। অতএব পয়সনের অনুপাত কত? সিগমা সমান কত হবে? মাইনাস কত? ডেল আর বাই কত? স্মল আর বাই ডেল এল বাই এল নট। এই মাইনাসটা কেন দেওয়া হয়েছে একটু বুঝো বিষয়টা। তুমি একটু বুঝো, এই তারটাকে টেনে লম্বা করছো, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তাহলে ডেল এল কি পজিটিভ, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। আর ব্যাসার্ধ কি হ্রাস পাইছে, হ্রাস পাইলে কি নেগেটিভ, তাহলে এটা হবে নেগেটিভ আর এটা হবে কি পজিটিভ। তাহলে এখানের নেগেটিভ আর এখানের কি আছে পজিটিভ, শেষ পর্যন্ত গুণ করলে রেজাল্টটা কি আসবে? হ্যাঁ নেগেটিভ কেন, মাইনাস মাইনাস কি আসে, শেষ পর্যন্ত রেজাল্টটা পজিটিভ আসে। তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? পজিটিভ। এই জন্য সূত্র আমরা যখন অঙ্ক করব তখন কিছু অঙ্কের মধ্যে দেখবা এরকম মাইনাস থাকে না, ঠিক আছে? তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে কি অবস্থা হয় বলো তো? সাজিয়ে লিখলে কি হয়? ডেল আর পরে কত? এল নট বাই কত? ডেল এল পরে কত? স্মল আর। হ্যাঁ আরটাকে আগে লেখো, এল নটটাকে আগে লেখো। তাহলে এল নট পরে কত? ডেল আর পরে কি আর পরে কি ডেল এল। তাহলে এই হচ্ছে আমাদের পয়সনের অনুপাতের আরেকটা সূত্র। এটা কখন ব্যবহার করবা? ব্যাসার্ধের ক্ষেত্রে। কখন? আগেরটা কি কিসের ক্ষেত্রে? ব্যাসের ক্ষেত্রে। এটা ব্যাসার্ধের ক্ষেত্রে। তাহলে আমাদের পয়সনের অনুপাত গেল। এবার সর্বশেষ আরেকটা টপিক রয়ে গেছিল। হ্যাঁ এখানে মাইনাস দাও, না দিলেও দাও। হ্যাঁ এটা ব্যাসার্ধ লেখা আছে না? কার ক্ষেত্রে? ব্যাসার্ধের হ্রাস ডেল আর, তার এর দৈর্ঘ্য এত হলে এটা ব্যাসার্ধের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? ব্যাসার্ধের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা ব্যাসার্ধের ক্ষেত্রে এই কাজটা করব। এরপর আমাদের একটা টপিক বাকি রইল অসহবল। নাম কি? অসহবল। আর একটা হচ্ছে অসহপীড়ন। মুছে দেই তাড়াতাড়ি মুছে দেই। আসো এবার অসহবল কি জিনিস? অসহবল সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ার ফলে, সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ার ফলে কোন বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়, তাকে অসহবল বলে। বিষয়টা কি? মনে করো এই যে হ্যাঁ আমার হাতে একটা রাবার আছে, সর্বনিম্ন যে বলটা দিলে এটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। হ্যাঁ সর্বাপেক্ষা যাতে কম বল দিলে এটা কি হয়? ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তাহলে সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ার ফলে কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে কি বলবা? অসহবল। এরপর হচ্ছে অসহপীড়ন। এবার অসহপীড়নটা প্রতি একক
ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত সর্বাপেক্ষা যে কম বলের ক্রিয়ায় বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে অসহপীড়ন বলে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত সর্বাপেক্ষা যে কম বলের ক্রিয়ায় বস্তু কি হয়, ছিঁড়ে বা ভেঙে যায়। তাহলে অতএব অসহপীড়ন। তাহলে বুঝতে পারছো একক ক্ষেত্রফলের ক্ষেত্রে আর কি এ ক্ষেত্রফলে এক পরিমাণ বল, অতএব এককে অসহপীড়ন সমান কি অসহপীড়ন এফ বাই কত এ। অসহপীড়নের ক্ষেত্রে পি লিখে রাখি, কারণ অনেক সময় কাজে লাগবে পি দিয়া। অসহপীড়ন বইয়ে দেওয়া থাকবে আর কি, অসহপীড়নের মানটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমাকে বলতে পারে যে এফটা বের করো, প্রযুক্ত বলটা বের করো। তাহলে আমরা অসহবল, অসহপীড়ন, আটা সংজ্ঞা স্থিতিস্থাপকতা, স্থিতি বলছিলাম তো না? হ্যাঁ, এইটার কি না, এটা কোনো সূত্র নাই, এটা খালি অসহবল। তাহলে অসহপীড়ন, অসহবল, পজ করো পজ। তাহলে আমরা এবার পড়বো কি তারের সমন্বয়, অর্থাৎ তারের সমন্বয় বিষয়টা কিরকম। এই যে দুইটা তার, মনে করো এই একটা তার, এই একটা তার, এই দুইটা তারের খেয়াল করো বিষয়টা। এই তারের আদি দৈর্ঘ্য হচ্ছে L1, এই তারের ইয়াং গুণাঙ্ক হচ্ছে Y1, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। দুইটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেম, আবার ভিন্ন হইতে পারে, তবে আমরা সেম দিয়ে অঙ্ক বেশিরভাগ করি, আমরা এটা দিয়ে করতেছি। তাহলে কি আছে বলো, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর তাহলে এই তারের নাম কি বলো, এই তারের নাম কি হবে, এই তারের নাম কি বলো L2। এই তারের নাম কি L2 না, এটার নাম কি হবে Y2। আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে A। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। এখন খেয়াল করো এই তারের মধ্যে তুমি এক পরিমাণ বল দিছো। এখন খেয়াল করে বিষয়টা, এই তারের এক পরিমাণ বল দেওয়াতে কি হয়েছে জানো, এই যে তারটা তাহলে একটু চিকন হয়ে তারা একটু লম্বা হয়ে যাবে, তারটা একটু চিকন হয়ে গেছে তারটা। হ্যাঁ, এই তার এরকম ছিল না, এই তারটা দেখো এটার তুলনায় এটা একটু চিকন হয়ে গেছে, একটু চিকন হয়ে এটা কি হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে। আর এই তারটাও কি হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে। তাহলে এই তারটা ছিল এরকম, তাহলে এরকম দুই রকম আঁকলাম আর কি, দুইটা তার বুঝাইলাম। তাহলে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হইলো জানো, এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি L1, এই তারের দৈর্ঘ্য বৃদ্ধিও কত হলো L2। তারের দৈর্ঘ্য বৃদ্ধি L1, তারের দৈর্ঘ্য বৃদ্ধি L2। এবার একটা জিনিস বুঝো, একটু ভালো করে বুঝো। এই যে এই তারটাকে তুমি টান দিয়ে এক পরিমাণ বল দিয়ে তুমি এটাকে লম্বা করছো, তাহলে এই তারের এইখানে প্রযুক্ত বল কত হবে F, এখানেও প্রযুক্ত বল কত হবে F। তাহলে এই তারটার সব জায়গায় প্রযুক্ত বল কত F। তাহলে খেয়াল করো বিষয়টা, কে চেঞ্জ, এটা হয়তো একটু বেশি লম্বা। শুনো, এই তারটা যদি খুব বেশি দৃঢ়তার গুণাঙ্ক যদি বেশি হয়, অর্থাৎ ইয়াং গুণাঙ্ক যদি বেশি হয়, এটাকে টেনে লম্বা করা কষ্ট বেশি হবে। আর এটা যদি একটু নরম তার হয়, এটাকে টেনে লম্বা করা একটু কম কষ্ট হবে। অর্থাৎ হ্যাঁ কম লম্বা হবে, হ্যাঁ বেশি লম্বা হবে। আবার যদি এটা নরম বেশি হয়, এটা বেশি শক্ত হয়, তাহলে এটা বেশি লম্বা হবে, এটা কম লম্বা হবে, এটাই তো বিষয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি L1 আর L2টা ভিন্ন হবে, L1 আর L2টা কি হবে ভিন্ন হবে, কিন্তু Fটা কি হবে, এই তারের Fটাও কি হবে সেম,
এই তারের এফটাও কি হবে বলো, দুই তারের এফটা প্রযুক্ত বলটা এফ সেম হবে, প্রযুক্ত বল, কিন্তু ভিন্ন কি হবে বলো, ভিন্ন কি হবে, ভিন্ন কি হবে এল। তাহলে এখানে অতএব এল সমান প্রথম তারের বৃদ্ধি L1, দ্বিতীয় তারের বৃদ্ধি কত L2, প্রথম তারের বৃদ্ধি L1, দ্বিতীয় তারের বৃদ্ধি L2। এবার এখানে আসো, সূত্র লেখো, ইয়াং গুণাঙ্কের সূত্র মনে আছে, y = বড় বড় ফালানি না, ফালানি এফ এ বাই কত আলানি এ স্মল এল, এন থেকে এল এর মানটা বের করো। তাহলে y a স্মল এল সমান কত এফ এ, অতএব স্মল এল সমান কি হবে বলো, হ্যাঁ এফ এ বাই কত ওয়াই এ। একটু খেয়াল করো, এই হ্যাঁ বলেছি নি কোনো, স্মল এল সমান এফ এ বাই ওয়াই, ঠিক আছে, এফ এ এফ এল হইতো রে বাবাই, এফ এল বাই কি ওয়াই। তাহলে আমরা সূত্র লেখো, এল এর সূত্র যদি এটা হয় তাহলে L1 সমান কত হবে বলো, এগুলি মুখস্থ না, এগুলি জাস্ট তুমি বুঝে বুঝে লিখবা, এত সূত্র মনে রাখতে পারবা। তাহলে কত হবে, এফটা কিন্তু সেম, তুমি কি দেখতে পাচ্ছ এই তারের মধ্যেও এফ বল প্রযুক্ত হয়েছে, তারের মধ্যেও কি এফ বল প্রযুক্ত হয়েছে, এফটা সেম। তাহলে এফ L1 সমান কত হবে বলো, L1 বাই কত Y1, আর এটা কিন্তু সেম, কারণ দুজনেরই কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেম, প্লাস L2 সমান কি হবে বলো, এফ L2 বাই কত Y2 সাথে কি এ। তাহলে এটা ছিল শ্রেণীতে তারের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, শ্রেণীতে তারের ক্ষেত্রে, উভয় তারের এফ একই হবে, উভয় তারের প্রযুক্ত বল এফটা কি হবে একই হবে। তাহলে আমরা শ্রেণীতে তার থাকলে তার সমন্বয় শিখলাম। এবার তার অনেক সময় শ্রেণীতে না থাকে তো এরকম থাকতে পারে, মুছে দেই এবার সমান্তরাল সমন্বয়, তারের সমান্তরাল সমন্বয়। এবার আসো, তারের সমান্তরাল, এবার তারের সমান্তরাল সমন্বয়। এবার একটু বুঝো, এদিকে বুঝো, এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, কারণ এই তারের থেকে এই তার একটু মোটা হইতে পারে, এই তারের থেকে এই তার একটু বেশি মোটা নিছি না, তাহলে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে A1 হয়, তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে বলো তো, A2 হবে। এই তারের দুজনের দৈর্ঘ্যটা সেম, দুজনের দৈর্ঘ্যটা কি সেম, তাহলে দুজনের দৈর্ঘ্যটা সেম। এখানে তুমি প্রযুক্ত বল ঘটায় এফ বল প্রযুক্ত করবা, প্রযুক্ত করে এটাকে টেনে লম্বা করবা বা একটা বার দিলে লম্বা করবা, তাহলে দুজনের এলটা কি হবে সেম। এরপরে তুমি L1 L2 লেখো বা এলই লেখো। আচ্ছা L1 দিয়ে লিখি, সূত্র লিখতে আমাদের জন্য সূত্রটা তৈরি করি, পরে L1 আর L2 মান সেম হবে, L1 L2। এটার ইয়াং গুণাঙ্ক কত হবে, এই তারটা নরম হইতে পারে, তাহলে নরম হইলে ইয়াং গুণাঙ্কের মান কম হবে Y1, আর কি লাগে, তাহলে এটার কি লাগে L2 Y2। তাহলে এফ বল প্রযুক্ত করছো এই তারটাকে, হ্যাঁ, তাহলে এখন এটাকে তুমি এটাকে টেনে লম্বা করো, লম্বা করলে কি অবস্থা হবে, এই তারটা একটু চিকন হয়ে যাবে, এই তারটা একটু চিকন হয়ে গেছে না, তারটা চিকন হয়ে গেছে, আর এটাও কি হয়ে যাবে একটু চিকন হয়ে যাবে না, এই ছেলে একটু চিকন হয়ে গেছে না আগের তুলনায়। তাহলে এফ বল প্রয়োগ করছিলা, এখন বুঝো, তোমার কমন সেন্স খাটা একটু বলো আমাকে বিষয়টা, কমন সেন্স খাটা আমাকে বলো বিষয়টা। এই তারের দেখো এখন এরার বৃদ্ধি এল, দুজনের কিন্তু সমান পরিমাণ বৃদ্ধি পাইছে, এটাও এল পরিমাণ বাড়ছে, এটাও কি এল পরিমাণ বাড়ছে, তাহলে এল কিন্তু সেম। এখন এই তারটা যদি নরম হয়ে থাকে
তাহলে নরম তারে তো তোমার কম বল দেওয়া লাগে, আর এই তারটা যদি বেশি মজবুত হয়ে থাকে, এটার ইয়াং গুণাঙ্ক যদি বেশি হয়ে থাকে, তাহলে এটার মধ্যে তুমি বেশি বল প্রয়োগ করছো। নাইলে দুইটা তারকে তুমি সমানে টাইনে আনতে পারবা? তার মানে বোঝা গেল একটাতে বেশি বল প্রয়োগ হয়েছে, আরটাতে কি কম বল প্রয়োগ হয়েছে। তাহলে আমরা ধরে নিই এটার মধ্যে প্রযুক্ত বল কত, এটার প্রযুক্ত বল কত F1, এটার প্রযুক্ত বল F1, আর এটার মধ্যে প্রযুক্ত বল কত F2। তাহলে এখন বলটা ভিন্ন ভিন্ন হয়েছে, বলটা কি হয়েছে ভিন্ন ভিন্ন, আর এলটা কি হয়েছে সেম হয়েছে, এলটা সেম হয়েছে। তাহলে লিখি, তাহলে প্রযুক্ত বল অঙ্ক করার সময় এগুলি কাজে লাগবে। বলবে যে এরকম তারের সমান্তরাল তার সমন্বয়ে বলটা কত, বলের মানটা বের করো। তাহলে প্রযুক্ত বল F সমান কি লিখবা বলো, F সমান কি হবে বলো, F সমান F1 প্লাস F2, দুটা মিলিত বল, এই F1 আর F2 মিললেই তো হবে F, F1 আর F2 মিললে কি হবে F। এখন F এর সমান F1 এর সমান সূত্র কি লিখবা, আমি এই দিকে লিখি জায়গার অভাব। F সমান কি লিখবো, F1 প্লাস কি লিখবো F2। তাহলে F1 সূত্র কই পাইবা বলো, ওই যে y এর ভিতরে পাইবা, কোথায়? ঠিক আছে নি না ভুল লিখছি? FL বাই কি A স্মল l, এখান থেকে F টা বের করো, FL সমান y A স্মল l, অতএব F সমান কি লিখবা বলো, y A স্মল l বাই কত ক্যাপিটাল L, y সমান F সমান। তাহলে এখন তুমি সূত্রটা লেখো এবার, এই যে এই ছেলে এখান থেকে বুঝে বুঝে সূত্রটা লেখো তো। F1 এর তুমি কি সূত্র লিখবা বলো, কি সূত্র লিখবা বলো না কেন? y1 a1 y1 a1, l কিন্তু সেম, স্মল l কিন্তু সেম, বাই কত l1। হ্যাঁ l কিন্তু আচ্ছা l1 ই লেখো, পরে আমরা তো বুঝতে আছি l1 আর l তো সেম, এই যে এই l1 যে কথা l2 এক কথা না, একই সমান দৈর্ঘ্যের না দুইটা তার। F2 সমান কি লিখবো, y2 a2 স্মল l বাই কত l2। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি অঙ্কের ক্ষেত্রে অনেক সময় এই তার দুইটা এরকম সেম মোটার তো হইতে পারে, সেম বেশের হতে, তখন a1 আর a2 কি হয়ে যাবে সেম হয়ে যাবে, আর l1 আর l2 তো সেম আছেই। বুঝছো নি বিষয়টা? তাহলে এখানে তোমরা শেষ পর্যন্ত কি লিখতে পারো, l y1 a1 l প্লাস কত, এটাও কি হবে l y2 a2 পরে কত l, যেহেতু l1 সমান কত l2, অনেক সময় a1 a2 হইতে পারে। তাহলে আমরা এখান থেকে শিখে গেলাম কি তারের সমান্তরাল সমন্বয়, তারের কি শিখলাম আমরা সমান্তরাল সমন্বয়। তাহলে আজকে আমাদের এটুকু পর্যন্তই শেষ, আমাদের বেসিক মোটামুটি হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমরা আগামী দিন থেকে অঙ্ক করবো, ঠিক আছে? আমরা আগামী দিন থেকে কালকে এরপরে আমি টোটাল সূত্রটা একটা রিভিউ দিব, টোটাল সূত্রটা আমি বোর্ডে একটা চার্টে লিখে দিব, এই যে তিনটা পাশাপাশি আমি টোটাল সূত্রগুলি একসাথে লিখে দিব। পজ করো, তাতে তোমাদের